বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। কাহিনী গুপ্তবিদ্যা, রচনা দুলেন্দ্র ভৌমিক, পাঠ সৌরভ হাওলাদার। রাজ চক্রবর্তী শ্রীল শ্রী শ্রী মহারাজ আসছে। ওম শান্তি শান্তি, ওম শান্তি শান্তি। মহারাজ, ওম শান্তি শান্তি। কি সংবাদ প্রহরী? মহারাজ, গতকাল চুরি করার অপরাধে যে লোকটির ফাঁসির হুকুম হয়েছে সে একবার আপনার সঙ্গে দেখা করতে চায়। কেন? চোরের সঙ্গে আমার কি প্রয়োজন? সমাজের যত সব আবর্জনা, ওকে বলে দাও দেখা হবে না। মহারাজ, চোরটির সকরুণ আবেদনে প্রথমে আমি কর্ণপাত করিনি। কিছু শেষে সে বললে ফাঁসি কাষ্ঠে ঝোলাবার আগে তার একান্ত ইচ্ছে যে আপনাকে সে একটা গুপ্ত বিদ্যা শিখিয়ে যায়। সে মরলে নাকি এই বিদ্যাটা চিরতরে লোপ পেয়ে যাবে। তাই মহারাজ যদি অনুগ্রহ করে। গুপ্তবিদ্যা? প্রহরী, আমার মন্ত্রী মশাইকে খবর দাও। আমায় স্মরণ করেছেন মহারাজ? হ্যাঁ প্রহরী, মন্ত্রী মশাইকে ব্যাপারটা বলো। গতকাল চুরি করার অপরাধে যে লোকটির ফাঁসির হুকুম হয়েছে সে একবার মহারাজের সঙ্গে দেখা করতে চায়। সে নাকি একটা গুপ্তবিদ্যা জানে যা তার মৃত্যুর পর পৃথিবী থেকে চিরতরে লুপ্ত হয়ে যাবে। তাই সে মহারাজকে সেই গুপ্তবিদ্যাটা শিখিয়ে দিতে চায়। গুপ্তবিদ্যা? কিন্তু মহারাজ, এই গভীর রাজনৈতিক ব্যাপার। হ্যাঁ, দাঁড়াও প্রহরী, আমাকে মানে আমাদের একটু ভেবে নিতে হচ্ছে। মহারাজ, আমি ভেবে দেখলাম আদেশ দেওয়া যেতে পারে। আচ্ছা যাও, তাহলে নিয়ে এসো তাকে, দেখি কি এমন বিদ্যা সে জানে। ঈশ্বর শক্তি দাও, শক্তি দাও প্রজা পালনে, বিশ্বাস দাও সত্য আর ন্যায়। আরে ওই তো, আসুন আসুন গুরুদেব, আসুন আসুন সেনাপতি মশাই, আপনাদের ছাড়া আমি বড় একা বোধ করছিলাম। বৎস, আজ কিছুদিন হলো লক্ষ্য করছি তোমার মধ্যে যেন একটা অহেতুক দুর্বলতা দেখা দিয়েছে। তুমি যেন আজকাল নিজেকে অসহায় মনে করছো। তুমি কি তবে প্রজাদের ইতস্তত বিক্ষোভে ভীত হয়েছ? বলুন মহারাজ, কে সেই লোক যার ভয়ে আপনি ভীত? আমি সেনাপতি, এক্ষুনি তাকে সমুচিত শাস্তি বিধান করছি। বলুন রাজা, সেই নরাধমের নাম বলুন। আমি মন্ত্রী হয়ে এখনই তাকে গ্রেপ্তার করিয়ে দেশের শান্তিভঙ্গের অপরাধে দণ্ড দেব। বলো বৎস, তার নাম বলো। গুরুদেব, আমার কেবলই যেন মনে হয় রাজ্যের প্রজারা আজকাল আমাদের আর সুনজরে দেখছে না। বোধহয় এবার সত্যি সত্যি আমাদের মেয়াদ শেষ হয়েছে। আমাদের পালা সাঙ্গ হবার কাল বোধ করি এসে গেছে। এ আপনার অকারণ ভীতি মহারাজ।
আমাদের পালা সাঙ্গ হওয়ার কোনো কোনো প্রশ্নই ওঠে না। আমি মহামন্ত্রী বলছি, দেখছেন না দিকে 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 সবাই আমাদের কেমন বন্দনা গাইছে, লোকমুখে রটছে আমাদেরই যাবতীয় সুখবর। দেখেছি মন্ত্রী, দেখেছি। ও তো গাইছে তোমার মাইনে করা রাজকবি আর শিল্পীরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে রাষ্ট্রের খেতাবধারী জনাকয়েক লোক ও শিল্পী। ওগুলো তো ওদের প্রাণের কথা নয়, ওগুলো নিছক। মহারাজ, মহারাজ আপনি রাজা, আমি মন্ত্রী হয়ে আপনার সঙ্গে তর্ক করা অশালীন হবে। কিন্তু জেনে রাখুন, জেনে রাখুন, রাজনীতিতে পুনঃ পুনঃ আবৃত্তি হতে হতে চূড়ান্ত মিথ্যেটাই একদা পবিত্র সত্যে পরিণত হয়ে যায়। জনতা চায় প্রচারের সত্যকে, আসল সত্য কদাচ উদ্ঘাটিত হয়। আর তাছাড়া 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 রাজসম্মানের মোহে যারা আটকা পড়েছেন তাদের কজনই বা আপনার বিরুদ্ধাচরণ করবে? কজন প্রতিবেদকই বা আছেন যারা যথার্থ প্রতিবেদন লোকচক্ষুর গোচরে আনবেন? মহারাজ, স্বার্থ এবং মোহ অতি শক্তিশালী বস্তু। ভগবান সহায়, এই দুটোই আমরা কাজে লাগাতে পেরেছি। অতএব আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মহারাজ, এই সেই চোর। তুমি চোর? আগে তা না হলে কি আপনার কাছে আসি? বলো, কি বলতে চাও? কি অভিপ্রায়ে তুমি আমার সাক্ষাৎ প্রার্থী হয়েছ? আগে মহারাজ, আমি একজন চোর। কপাল মন্দ, তাই ধরা পড়ে গেছি। মহারাজের হুকুম হয়েছে আমাকে মেরে ফেলবার। দেশে আর চোর থাকতে দেবেন না, এই নাকি মহারাজের ইচ্ছে। তা তা তুমি কি বলতে চাও? তা মহামন্ত্রী, আমি বলতে চাইছিলাম, মরেই যখন যাব তখন মৃত্যুর আগে আমি একটা গুপ্তবিদ্যা আপনাকে শিখিয়ে দিতে চাই, যা আপনাদের সকলেরই খুব কাজে লাগবে। আমি মরে গেলে এই অমূল্য বিদ্যাটা পৃথিবী থেকে চিরতরে লোপ পেয়ে যাবে। কি সাংঘাতিক বিদ্যা তুমি জানো? মহারাজ, আমি বাঞ্ছা পূরণ বটিকার চাষ জানি। সর্ষে পরিমাণ সোনার দানা মাটিতে বপন করলে 1 মাসের মধ্যেই ধান গাছের মতো গাছ দেখা দেবে। তার ফল ওই ধানেরই মতো। সেই ফল যদি আপনি খান তবে আপনার শতায়ু হবে মহারাজ, এবং চিরদিন পাত্র মিত্র সভাসদ নিয়ে সুখে রাজত্ব করতে পারবেন। সর্বোপরি আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। শুধু আপনার কেন, যিনি খাবেন তিনি শতায়ু হবেন এবং তার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। যেমন আজ আপনি রাজা আছেন, তেমনি সারা জীবন নির্বিঘ্নে রাজাই থেকে যাবেন। প্রজা আর কখনো হতে হবে না।
তুমি যা বলছো তা সত্যি? আগে পরীক্ষা করলেই সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে না। যদি মিথ্যে হয় মহামন্ত্রী, তবে আমার পাওনা শাস্তি আমারে দেবেন। কিন্তু কিন্তু হুজুরগণ, যদি এই অধমের কথা সত্যি হয়? আমি সেনাপতি বলছি, যদি সত্যি হয় তোমায় পুরস্কৃত করা হবে, আর যদি মিথ্যে হয় তোমাকে জীবন্ত দগ্ধ করা হবে। তা আপনাদের যা খুশি তাই করবেন। কিন্তু হুজুর, ওই বটিকা চাষের জন্য যা চাইব তা কিন্তু আমারে ঠিক ঠিক দিতে হবে। নিয়ম ভঙ্গ হলে বটিকা কি করে ফলবে বলুন? সেজন্য তুমি চিন্তা করো না, তোমার যা প্রয়োজন তুমি চাইবা মাত্রই পাবে। আমাকে তাহলে এই চাষের জমিটা দেখিয়ে দিতে আজ্ঞা করুন মহারাজ। প্রহরী, একে নিয়ে যাও। আপাতত তুমি আমার সরোবরের পাশে ওই ঘেরা জমিটায় বীজ বপন করো। যদি উত্তম ফল পাওয়া যায়, যদি বটিকা সত্যিই উৎপন্ন হয়, তবে অন্য জমি দেওয়া যাবে। খাঁটি সোনা কোথায় পাবো মহারাজ? প্রহরী, রাজভাণ্ডার থেকে রক্ষককে আমার আদেশ, মানে মহামন্ত্রীর আদেশ জানিয়ে বলবে রাজকোষের গুপ্ত কক্ষ থেকে একে খানিকটা খাঁটি সোনা দেবার ব্যবস্থা যেন সে করে। এই দাঁড়াও দাঁড়াও। কিন্তু মহারাজ, আমার একটা প্রশ্নের উদয় হয়েছে। কি প্রশ্ন? মহারাজ, এই নরাধম একটা চোর, অর্থাৎ কিনা সমাজের একেবারে নিচেকার জীব, এই বেটার এই মহাবিদ্যা শিখল কি প্রকারে? সময়োচিত প্রশ্ন করেছেন মন্ত্রীমশাই। একে সুযোগ দেওয়ার আগে পরখ করে নিতে হবে। এই, তুমি এই বিদ্যা কোথায় শিখেছ? সে মহারাজ অনেক কথা, তবে সংক্ষেপে জেনে রাখুন। সংক্ষেপ টংক্ষেপ চলবে না বাপু, আমরা পুরোটাই জানতে চাই। তবে তাই বলি, আমার এক গুরু ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। সারা জীবন উনি গহন অরণ্যে সাধনা করে কাটিয়েছেন। সেই কঠিন সাধনা বলেই উনি একদিন দৈব যোগে এই আশ্চর্য বিদ্যাটা পান। কিন্তু যখন তিনি এটি সম্পূর্ণ আয়ত্ত করেছেন, তখন ওনার জীবনের দশা শেষ। অতএব মৃত্যুকালে স্নেহবশত আমাকে এই বিদ্যাটা শিখিয়ে দিয়ে যান। কিন্তু কিন্তু কপাল মন্দ, তার বহু পূর্ব হতেই আমি এই হীন বৃত্তিকে পেশা করে নিয়েছি মহারাজ। তাই এই অমূল্য বিদ্যাটির কদর তখন বুঝতে পারিনি। এ আমার মতিভ্রম হুজুর। মতিভ্রম বই কি? নইলে নিষ্ঠাবান সাধক পুরুষের দুর্লভ সাধনার উত্তরাধিকারী হলো কিনা একজন চোর। চমৎকার। এর কথা বিশ্বাস্য মনে হয় মহারাজ। আমি মহামন্ত্রী বলছি,
অতএব একে ছেড়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেতে পারো। আমাদের যা জানার জানা হয়ে গিয়েছে। হ্যাঁ, তুমি যেতে পারো। আমাদের যা জানবার তা জানা হয়ে গিয়েছে। এবার তাহলে আমিও আসি বৎস। আমার আবার জপ তপের সময় বয়ে যায়। এই চোর তো অমূল্য বিদ্যার অধিকারী গুরুদেব। যদি সত্যি বাঞ্ছাপূরণ বটিকা উৎপন্ন হয়, তবে সেটা খাওয়ার পর আমার এই বুকের রোগটাকে বোধহয় সারিয়ে তুলতে পারবো। তার অর্থ মহারাজ, অর্থ অতি সরল। এই সিংহাসন হারাবার আশঙ্কায় বুক ধড়ফড় করতে করতে আমার হাঁপানি হয়ে গেল। ওই হতভাগা বাঞ্ছাপূরণ বটিকা যদি তৈরি করতে পারে, আমি সেনাপতি বলছি, তবে ওকে আমি মাথায় করে রাখব। অনেকদিন পর তবে শান্তিতে একটু ঘুমোতে পারা যাবে। এই রাজ্যের দুষ্ট লোকগুলোর জ্বালায় আমার চোখে ঘুম নেই। সেই সঙ্গে আমাদের দেশ আর জাতিকে আদর্শ দেশ ও জাতিতে গড়ে তুলতে পারবো। এই মহামন্ত্রীর স্বপ্ন সার্থক করে তুলতে পারবো। এই মহামন্ত্রীর স্বপ্ন সার্থক করে তুলতে পারবো। কি খবর অর্থ সচিব? অমন হাঁপাচ্ছেন কেন? আগে আগে হাঁপাচ্ছি না, খাবি খাচ্ছি। মরণ মরণ খাবি। সে কি, কেন? আগে আগে এ অবস্থায় পড়লে আমার আমার পিতৃদেব মরণ খাবি খেতেন। ব্যাপার কি? রাজপুরোহিতের কাছে শুনলাম আপনারা আপনারা সবাই মিলে নাকি বাঞ্ছাপূরণ বটিকা উৎপাদনের ব্যবস্থা করেছেন। কিন্তু মহারাজ, ওই বটিকার প্রয়োজন যে আমারই সবচেয়ে বেশি। আমার জীবনের যে কোনো বাঞ্ছাই এখনো পূর্ণ হলো না। আপনি হতাশ হচ্ছেন কেন? এই মহামন্ত্রীর আছে আপনার জন্য। আপনাকে বাদ দিয়ে তো আমরা ওই বটিকা সেবন করব না। আমাদের প্রত্যেককে ওই বটিকা খেতেই হবে। কিন্তু হতাশ না হই বা কি করব বলুন? এত বড় ব্যাপারটা আপনারা নিজেদের একান্ত প্রিয়জনের কাছে পর্যন্ত গোপন রাখতে চাইছে। বেশি জানাজানি করা আমাদের পক্ষে ক্ষতির কারণ হতে পারে। কিন্তু তাই বলে আমাকে তো একটু জানাবেন। আমার ভবিষ্যৎ যে বড়ই অন্ধকার। 20-25টা ঝড় লণ্ঠনের আলো জ্বেলেও সে অন্ধকারকে ঠেকানো যাবে না। আর শুধু আমারই বা কেন, সকলের ভবিষ্যৎই তো খুটখুটে অন্ধকারে ছাওয়া। যেন স্বয়ং ধূমাবতী বাহু তুলে নৃত্য করছেন। জ্ঞান চক্ষু উন্মিলন করুন অর্থ সচিব। দেখুন, এ জগৎ আমাদের। আমরা ঈশ্বরের প্রতিনিধি। শাসনের ক্ষমতা একমাত্র আমাদেরই। আপনার জ্ঞান চক্ষুকে শত শত কোটি প্রণাম নিবেদন করি মহারাজ। কিন্তু আমার যে জ্ঞান চক্ষু আর উন্মিলিত হতেই চায় না মহারাজ। দিন 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 যেন অজ্ঞান লোকের জীব বনে যাচ্ছি। যুগ ধর্মকে স্বীকার করে আমি দেশের রাজা, দেশের লোককে তাদের আবদার মেনে নিয়ে
সকলকে স্বাধীন মত প্রকাশের অধিকার দিয়েছিলাম, তখন কি জানতাম যে এটা আমাদের সকল সুখের অন্তরায় হয়ে দাঁড়াবে? আগে মহারাজ, আমরা কি আর আন্দাজ করতে পেরেছিলাম যে ওই মতামত অবশেষে গণমতে দাঁড়িয়ে আমাদের হাড় মাস আলাদা করে ছাড়বে, আর এমন সাংঘাতিক সাংঘাতিক মতামত ঝটপট করে ব্যক্ত করে ফেলে। মুখের আগল আগল বলে কি কিছু নেই ওদের মহারাজ? আমি সেনাপতি এটা মনে করি যে এই আলোচনা এক্ষুনি বন্ধ করা উচিত, কারণ এতে আমাদের মন দুর্বল হয়ে পড়ে। ঠিক কথা সেনাপতি, মহামন্ত্রী হয়ে আমি আপনার কথা সমর্থন করি। বেশ, তবে তাই হোক, আপনারা অন্য আলোচনা শুরু করুন। ওই চোর যদি বটিকা উৎপাদন করে তবে তাকে সেনাপতি হিসেবে কি পুরস্কার দেওয়া যেতে পারে সেই বিষয়েই চিন্তা করা প্রয়োজন বলে আমি মনে করি। আপনারাই স্থির করুন তাকে কি পুরস্কার দেওয়া যেতে পারে। আপনাদের সমবেত সিদ্ধান্তই আমার কাছে গ্রহণীয়। আমার মনে হয় এই প্রতিভার জন্য, এই উজ্জ্বলতর প্রতিভার জন্য তাকে উচ্চতর কোনো রাজসম্মানে ভূষিত করা যেতে পারে। উত্তম প্রস্তাব, অতি উত্তম প্রস্তাব। আর সেই সঙ্গে এই বিষয়টাও চিন্তা করুন যে এই বটিকা আমরা অন্য দেশে পাঠিয়ে প্রচুর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে লাভবান হতে পারি কিনা। অতি উত্তম প্রস্তাব। মহামন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক ভিত্তিকে দৃঢ়তর করতে এর প্রয়োজন সর্বাগ্রে। তবে কিনা এই ব্যাপারটা গোপন রাখতে হবে। নিশ্চয়। অত ভয় কেন মন্ত্রী মশাই, সেনাপতি মশাই? বটিকা তো সর্বাগ্রে আমরাই সেবন করব। কিন্তু যদি দেশের লোক... আজও দেশের লোককে চিনতে পারলেন না অর্থ সচিব। মাঝে মাঝে ওদের কার্যকলাপে আমিও কিঞ্চিত ভীত হই বটে, তবে চিন্তা করলে দেখা যায় ওদের ভয় করবার কিছু নেই। ওদের প্রায় করায়ত্ত করে এনেছি, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। করায়ত্তকরণের এই বন্দোবস্তটা একটু একটু তাড়াতাড়ি করুন মহারাজ, নইলে... আপনি আপনি বড্ড ভীতু মশাই। দেখছেন না দেশের লোকগুলোকে? আগে রাত দিন দেখছি বলেই তো এত ভয়। যদি একদিন মার মার শব্দে পতঙ্গের মতো ধেয়ে আসে, তবে পালিয়ে কোথায় যাব ভাবছি। মার মার শব্দে ধেয়ে আসার শক্তি কি তাদের আর রেখেছি? আমি মহামন্ত্রী, দেখছেন না চোখের সামনে আফিংখোরের মতো গোটা জাতটাই ঢুলছে। ওদের কি আর ধেয়ে আসার মুরুদ আছে? আর যদি সে মুরুদ থাকতো তবে অনেক আগেই আসতো। এটা অবশ্য যুক্তিসঙ্গত কথা বলেছেন মহামন্ত্রী। মুরত থাকলে তো অনেক আগেই আসতো। মহামন্ত্রীর পদে বসে আমি অযৌক্তিক কোনো কথাই বলি না।
এই দীর্ঘ দিনের রাজনৈতিক অভিজ্ঞতা আর দূরদর্শিতার ফলে বুঝেছি যে এ জাতকে ভয় করবার আর কিছু নেই। আপনি আপনি এত সাহস কোনখান থেকে পাচ্ছেন মহামন্ত্রী, তা আমি জানি না। এই দেশের লোকগুলোকে আমিও বেশ হাড়ে হাড়ে চিনি। ইচ্ছে করলেও বেটারা সব পারে। একদিন পারত, একদিন পারত, কিন্তু আজ আর পারে না। একথার অর্থ কি মহামন্ত্রী? অর্থ অতি পরিষ্কার মহারাজ। আজ ওদের চোখ বলে কোনো বস্তুই নেই। ওদের শক্তির যাবতীয় উৎস যে বন্ধ করে দেবার উপক্রম করেছি। রাজ সম্মানের যে উত্তম টোপটি আমাদের হাতে রয়েছে, সেই টোপে বছরে বছরে অন্তত কয়েক ডজন রুই কাতলাকে তো গেঁথে তুলতে পারবো আমাদের জালে। মহারাজ, এ কালের রাজনীতিতে বুদ্ধি কেনা বেচা চলে। আমাদের পূর্বপুরুষরা বিলাসের সামগ্রী হিসাবে মহলে মহলে নারী পুষতেন। কৃতদাসীর মতো তাদের জীবন কাটত, কেবল মহারাজের উচ্ছিষ্ট করুণা নিয়ে। কিন্তু একালের রাজনীতিতে আর মানুষ কিনতে হয় না। টাকা আর মেকি সম্মানের মূল্যে শুধু মগজটুকু কিনে নিলেই চলে। তবে মুশকিল বাধায় কয়েকজন বেয়াড়া প্রকৃতির লোক। ওদের অবশ্য ভয় করি নে। ওরা কয়েকজন মিলে আমাদের বিরোধিতা করে কি করবে? কিন্তু মশাই, একটা অপ্রিয় কথা হলেও আমি বলতে বাধ্য হচ্ছি। কি? আপনি দেশের যুব শক্তির কথা ভুলে যাচ্ছেন। ওরা খেপলে পিতৃদেবের নাম বলিয়ে ছাড়বে। ওরাই ভয়ঙ্কর। ভয়ঙ্কর? তুচ্ছ, নগণ্য, আমাদের কাছে অতি ক্ষুদ্র। সে কি মশাই, নগণ্য কি? ওরা যে ভিজে বারুদ। মশলা আছে, কিন্তু উত্তাপ নেই, জ্বলে ওঠার ক্ষমতা নেই। নইলে দেখলেন না আমাদের বিভিন্ন উপত্যকায় যখন নানা অজুহাতে অত্যাচার চলছিল, মেয়ে পুরুষ কেউ বাদ পড়েনি। যখন দিনের পর দিন নারী নির্যাতন চলছিল, তখন কোনো যুব শক্তিকেই তো কেউ এগিয়ে আসতে দেখেনি। কারণ তাদের পিছনে ছিলাম আমরা। আমাদের রাজনীতির চালে সব বেচতে গিয়েছে। তাই বুকে আগুন জ্বলে উঠলেও তাদের এগিয়ে আসার ক্ষমতা ছিল না। কারণ ওদের শক্তি আজ নিঃশেষিত। যেহেতু আমাদেরই চালে ওরা আজ শতধা বিভক্ত। সাবাস মশাই, সাবাস। আমি সেনাপতি হয়ে আপনার দূরদৃষ্টির প্রশংসা না করে আর পারি না। আপনার ভরসাতেই তো বেঁচে আছি। তারপর আরো লক্ষ্য করুন, গোটা জাতটার মাথার উপর আমি রাজা হয়ে রকমারি বিধি নিষেধের বেড়া তুলে যখন নিজেদের উদ্দেশ্য সাধনে তৎপর, তখনও ওরা কিরকম নির্বিকার, নিরাসক্ত। তাই
সেনাপতি মশাই, রণনীতি এবং রাজনীতি দুটো ভিন্ন পথের জিনিস। রণনীতিতে প্রয়োজন কৌশল, যেটা হয়তো আপনি জানেন, কিন্তু রাজনীতিতে চাই ছলনা। ওই তো গুরুদেব আসছেন। ওই চোরটি কিন্তু বেশ কাজের। নারায়ণ নারায়ণ। ইতিমধ্যে জমি প্রস্তুত করে বীজ তৈরি করতে আরম্ভ করে দিয়েছে। চলুন না, আমরা একবার সব দেখে আসি। না অর্থ সচিব, ওখানে আমাদের যাওয়া ঠিক হবে না, কারণ তাতে সামান্য একটা চোরের কাছে আমাদের দুর্বলতা ধরা পড়বে। সমাজের জঘন্যতম জীব হচ্ছে এই চোরেরা, বুঝেছেন তো? মানুষের বিশ্বাসের পথে এরাই বাধা সৃষ্টি করেছে। কিন্তু এ তো যে সে চোর নয়, রীতিমতো প্রতিভাবান চোর, একটা মহৎ বিদ্যার অধিকারী। মন্ত্রীমশাই ঠিকই বলেছেন। এ একটা বিদ্যার অধিকারী হলেও এ চোর। এর সামনে আমাদের যাওয়া বা আকুতি প্রকাশ করা কোনো যুক্তি নেই। বেশ মহারাজ, তাহলে এখানেই বসে থাকি। মহারাজ, জমি ও বীজ প্রস্তুত। বিশেষ জরুরি পরামর্শের জন্য চোর আপনার সাক্ষাৎ প্রার্থী। যাও, নিয়ে এসো। জরুরি পরামর্শটা আবার কি? বোধহয় ওই চাষ সম্পর্কে কোনো গোপন আলোচনা। বোধহয় তাই হবে। পরামর্শটা যখন গোপন, তখন আমার মনে হয় আমাদের সকলের থাকা বোধহয় উচিত নয়, তাই না? অতএব আমাকে এখান থেকে যেতে বলছেন, এই তো? ঠিক তাই। বেশ, যাচ্ছি। ঠিক আছে, সেনাপতি মশাই আসুন। গুরুদেব, আপনিও চলুন, কারণ এই ব্যাপারটা যখন গোপনীয়। হ্যাঁ, মানে আপনাদের তিনজনে গেলেই হবে। হ্যাঁ, আমি মানে মহামন্ত্রী আর মহারাজ এখানে থাকছি, আপনি যান। মহারাজ, জমি ও বীজ প্রস্তুত মহারাজ। বেশ, এবার বপন করো। কিন্তু মহারাজ, একজন বপনকারী চাই যে। বপনকারী ছাড়া এ বীজ বুনবে কেডা? বপনকারী? কেন? এটা তো কোনো সমস্যাই নয়, তুমিই বপন করো। আগে আমি? হ্যাঁ, আমরা মানে আমি মহামন্ত্রী তোমার বীজ বপনের অনুমতি দিচ্ছি। অনুমতি দেওয়া বা না দেওয়ার কোনো প্রশ্নই নয় মহামন্ত্রী। ব্যাপারটা হচ্ছে যে আমি বীজ বপন করতে পারবো না। কেন পারবে না? কিসের বাধা? মহারাজ, বাধাই যদি না থাকবে তবে আমার এই দশা কেন? এই পবিত্র কাজে চোরের কোনো অধিকার নাই। তার অর্থ? অর্থ অতি সরল মহারাজ। যে চোর নয়, অর্থাৎ যে ব্যক্তি জীবনে কোনো দিন চুরি করেনি, কেবলমাত্র সেই ব্যক্তি এই বীজ বপনে অধিকারী। আমি চোর, সুতরাং আমি বপন করতে পারবো না মহারাজ। কিন্তু তুমি যদি বপন করো তবে? এগে জোর করে তো এসব কাজ হবার নয়। যে চোর
সে তো বপন করতে পারবেই না। যদিও গোয়ার তুমি করে বপন করে, তবে 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 কি বলো? তবে বীজ বপনের 9 দণ্ড পরে ওই বীজ থেকে বিষধর কাল সর্পের আবির্ভাব হবে এবং 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 ওই কাল সাপ বপনকারী অর্থাৎ নিয়মভঙ্গকারী ওই অকৃতজ্ঞকে তৎক্ষণাৎ দংশন করবে, আর সঙ্গে 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 বপনকারী মৃত্যুর কোলে। থাক থাক থাক, বাকিটা শেষ করো না, তবে তো সর্বনাশ। তাই মহারাজ, চোর অর্থাৎ আমি বপন করব না, তার চাইতে আমাকে ফাঁসিতেই ঝুলাইয়া দিন। ও এত কাণ্ড! হে ঈশ্বর! তবে উপায়? তা এত চিন্তার কি আছে? আপনাদের ভেতরেই তো আপনাদের ভেতর থেকেই না হয় কেউ বীজ বপন করুন। আমাদের ভেতর থেকে? হ্যাঁ, আপনি করুন না। উত্তম প্রস্তাব মন্ত্রীমশাই, আপনি এ বীজ বপন করুন। আগে আগে আমি মানে আমি আপনি বলছেন আমি বপন করব? তাছাড়া আর উপায় কি? এই নিন, ধরেন, এই নিন বীজ। আগে আগে আমায় দিয়ে ও কাজ হবে না। কেন? আপনি কি চোর? বলুন, আপনি কি চোর? আগে আগে কবুল করছি, আপনাকে না জানিয়ে মাঝে মাঝে রাজকোষ থেকে কিছু কিছু অর্থ, এই ওর নাম কি বলে, ভালো, আমি 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 সরিয়েছি। সুতরাং সে কি? অপদার্থ, লম্পট, চোর, যত সব আগে আগে দয়া করে ওই এগুলো বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো। 100 বার কেন? একবার বলারও সংবিধানগত কোনো অধিকার নেই আপনার। মহারাজ, যা করবার হয় তাড়াতাড়ি করুন, দেরি হলে বীজ আবার হাওয়ায় মিলিয়ে যাবে, বটিকা উৎপাদন হবে না। সর্বনাশ ব্যাপার। প্রহরী! মহারাজ, আমার বীর সেনাপতিকে ডেকে পাঠাও। আদেশ করুন মহারাজ। যান, আপনি এই বীজ বপন করুন। এই পবিত্র কাজ আপনার দ্বারাই সম্ভব। নিশ্চয় করব মহারাজ। শর্তটি বলুন মহারাজ। কিসের শর্ত? শর্ত আবার কিসের? জীবনে যে কোনো দিন চুরি করেনি, কেবলমাত্র সেই ব্যক্তি এই বীজ বপনে অধিকারী। চোর যদি বপন করে, তার কাল সর্পদংশনে মৃত্যু হবে। মহারাজ! চোর, তাহলে চলুন আমার সঙ্গে। কোথায়? বীজ বপনে? হ্যাঁ সেনাপতি, যান আপনি। আমায় ক্ষমা করুন মহারাজ, আমি অক্ষম। অক্ষম? কারণ? কারণ তো আপনার অজানা থাকার কথা নয়। আমি রাজকর্মচারী, আমি কি করে চুরি না করে পারি? উফ, অসহ্য অসহ্য আপনাদের সঙ্গ। তাহলে পারবেন না? পারলে আর অস্বীকার করব কেন? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আপনাদের ব্যবহারে। প্রহরী, যাও, অর্থ সচিবকে ডাকো।
মহারাজ একটু তাড়াতাড়ি করুন, বটিকা প্রায় মিলিয়ে এলো বলে। চেষ্টা তো করছি। আগে মহারাজ আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ বন্ধু, আপনাকে স্মরণ করেছি। বাঞ্ছাপূরণ বটিকা উৎপাদন প্রায় বন্ধ হবার উপক্রম। কেন মহারাজ, কিসের বাধা? সে বাধা কেবল আপনি অর্থসচিব আপনি দূর করতে পারেন বলে আমার বিশ্বাস। বলুন রাজা, ওই বটিকা উৎপাদনের জন্য আমি বুক থেকে রক্ত ঢেলে দিতে পারি। আগে অতটা করতে হবে না, কেবল আপনাকে সাধু পুরুষ হতে হবে। কেন? আমি তো অসাধু নই মহারাজ। তবে আপনি বীজ বপন করুন। নিশ্চয়, আমি ছাড়া এ কাজের উপযুক্ত আর কেই বা আছে? কিন্তু একটা কথা, যে ব্যক্তি জীবনে কোনো দিন চুরি করে নাই, সেই রূপ সাধু ব্যক্তি বীজ বপনে অধিকারী। চোর বপন করলি তার কাল সর্প দংশনে মৃত্যু অনিবার্য। উরে বাবা! ও কি, লাফিয়ে উঠলেন কেন? পারবো না মহারাজ, পারবো না, মাফ করুন, আমায় মাফ করুন। সাধু মানে যে এই সাধু তাকে জানে। কেন পারবেন না? আগে আমি রাজ্যের অর্থ সচিব, অর্থ নিয়েই আমার রাত বিরেতের কাজ। সুতরাং আমি কি করে এই সাংঘাতিক সাধু হতে পারি? আপনি নিপাত যান। আগে আপনি নিপাত যান? আগে তাই যাচ্ছি। আমি বরঞ্চ গিয়ে এই ভালো সাধু পাঠাচ্ছি। হ্যাঁ মহারাজ। আর একটু অপেক্ষা করুন ভাই চোর, উপযুক্ত লোক এখনই আসছে। গুরুদেব। বৎস। শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ। এবার আপনি যদি দায়িত্বটা নেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। গুরুদেব, আমি ঘোর অসুস্থ বোধ করছি বৎস। অসুস্থ দেহে কোনো ধর্মকর্ম বিদেহ নয়। শাস্ত্রেই আছে, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনা। আমি বরঞ্চ অন্য লোক পাঠাচ্ছি। বুঝেছি। এখন তাহলে উপায়? তাই তো, এখন তাহলে উপায়? ওই মহারাজ, রাজ্যের শিক্ষা সচিব এইদিকেই আসছেন। পেয়েছি, এইবার পেয়েছি। সকল অবগত আছেন নিশ্চয়ই? আসবার সময় রাজপুরোহিতের মুখে সকল সংবাদ অবগত হলাম। এবার আপনি এই কার্যটি সমাধা করুন শিক্ষা সচিব। আর দেরি করবেন না। যান, অগ্রসর হন। কই মশাই, পা চালান। আমি আপনার কাছে করজোরে অনুরোধ করছি, দয়া করে পা চালান। আরে মহারাজ করজোরে অনুরোধ করছেন, আপনি পা চালান। আমি কোথায়? আমি কি বেঁচে? তার মানে আমি যেন সব ঘোলাটে দেখছি। মহারাজ অনুগ্রহপূর্বক এই রাজবৈদ্যকে আহ্বান করুন মহারাজ। আরে মশাই, আপনি বপন কার্যটা আগে সমাধান করে ফেলুন, এই বৈদ্য পরে হবে। মহারাজ তাড়াতাড়ি করুন মহারাজ। কই যান? আমি অক্ষম। কি হলো? কি আপদ? এটা জ্ঞান হারিয়ে ফেলেছে, পড়ে গেল সে।
প্রহরী, এই আপদকে নিয়ে সরোবরে চোবাও। মহারাজ, চুপ রাও সেনাপতি। মহারাজ, আমি বলছিলাম। সাবধান মহামন্ত্রী, একটি কথাও নয়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে একটা লোকও বীজ বপনে সমর্থ নয়। প্রহরী! ও প্রহরী, মহারাজ আদেশ করুন। আর আদেশ নয় বন্ধু, অনুরোধ করব, ভিক্ষা চাইব তোমার কাছে। মহারাজ, যাও, তুমি বীজ বপন করো। মহারাজ, এ আবার কি হলো? আমি যেন ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে আর নামবি কত হতভাগা? আর কোথায়? ওখানে আর জায়গা নেই। আমার দম আটকে আসছে। আপনি আমার মা বাপ, আপনি কি চান আমি কাল সর্প? আমি চাই তুমি এখনই এই মুহূর্তেই মরো। কি সংবাদ মহারাজ? আমি আইন সচিব। আপনার কোনো একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে। সংবাদ আর কিছুই নেই। শুনলাম আপনারা নাকি বাঞ্ছা পূরণ বটিকা উৎপাদন করছেন। কেবল ওইটুকুই শুনেছেন? আরও শুনলাম বপনকারী নাকি পাওয়া যাচ্ছে না। ঠিকই শুনেছেন, জীবনে কোনোদিন চুরি করেনি এমন একজন লোক পাওয়া যাচ্ছে না। আপনি তো মশাই এ রাজ্যের আইন সচিব। হ্যাঁ, আপনার তো ওই রাত দিন সত্য আর ন্যায় নিয়ে কারবার। আপনি না হয় আমায় মাফ করুন, তাই না? কিন্তু এবার আর কোনো মাপ নেই। সকাল থেকে শুধু মাপই করে চলেছি। যথার্থ বলেছেন মহারাজ, সকাল থেকে শুধু মাপই করে চলেছেন। এই এই আপনার হাত ধরছি, বলুন আপনি আপনি বপন করবেন কিনা? আপনার হাত ধরে বলছি। আরে মশাই, গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন? বলুন বলুন, পারবেন কিনা? এ কি উৎপাত! আপনি কি আমায় মারবেন নাকি? হাতটা ছাড়ুন আগে। হাত ছাড়বেন কোন ভরসায়? শেষে আপনিও যদি কেটে পড়েন। মশাই, আমি পারবো না। আমি চোর। চোর? চোর কে না মশাই আমাদের মধ্যে? না, সবাই চোর নয়। আরে অত লম্বা লম্বা বুলি আওড়াচ্ছেন, তা আপনি বপন করুন না। তাই তো, মহারাজের কথা তো এতক্ষণ মনেই আসেনি। মহারাজ, আপনি স্বয়ং থাকতে কিনা আমরা ভেবে মরছি। ঠিক 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 ঠিক, তাই তো। হ্যাঁ হ্যাঁ, মহারাজ 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 যদি নিজেই পারবে, তবে আর আপনাদের পায়ে তেল লাগাবে কেন? তার অর্থ? অর্থ না বোঝার মতো তো কোনো কথা বলিনি। মহারাজ, বীজ যে উড়ে যাচ্ছে। যাক, ও আপদ উড়েই যাক। কেন উড়ে যাবে? কেন বাঞ্ছা পূরণ হবে না? উড়ে যাবে না তো বুনবে কে? মহারাজ, বীজ উইরা গেল গেল গেল। বেশ হয়েছে, এই বীজ আমার মাথা খারাপ করে দিয়েছে। মহারাজ, এইবার আমার একটা ক্ষুদ্র নিবেদন আছে। বলো। আমি তাহলে একা কেন ফাঁসি কাষ্ঠে ঝুলি? চোরের শাস্তি যদি ফাঁসি হয়, তবে চোর তো আর আমি একা নই। যুক্তিপূর্ণ কথা মহারাজ, একদম বুদ্ধিমানের মতো কথা। এখানেই প্রমাণিত হইল যে আমার থেকে আপনারাই অধিক প্রতিভাশালী চোর। আপনাদের তুলনায় আমি নিতান্ত ক্ষুদ্র। অতএব দেশকে যদি চোর শূন্য করতে হয়,
একা আমারে ফাঁসিতে ঝোলায়ে কি লাভ? সত্যি কথা, এ পেটের দায়ে গৃহস্থের থালা বাসন চুরি করে, আর আমরা এবং প্রতিযোগিতামূলকভাবে করেন। তোমার যুক্তি যথার্থ সত্য। আমরা তোমাকে তোমার শাস্তি থেকে অব্যাহতি দিলাম এবং এবং তোমাকে আমরা রাজ সম্মানে ভূষিত করব। এটা এই মহামন্ত্রীর কথা। সাধু 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 সাধু। হ্যাঁ, দেশের লোকেদের জানানো হবে যে নিঃস্বার্থ সমাজকর্মী এবং দেশ সেবক হিসেবে এই পুরস্কার দেওয়া হলো। মহারাজ, একে আমাদের রাজ দরবারে রেখে দিলে কেমন হয়? একেবারে রাজ দরবারে? কিন্তু সেটা কি? হ্যাঁ মহারাজ, আমিও আপনার সঙ্গে একমত। একে যদি আমাদের আয়ত্তের বাইরে এখন যেতে দিই, তবে ও বেটা নির্ঘাত আমাদের গুণকীর্তন করে বেড়াবে। সেটা কি আর ভালো হবে? এমনিতেই দেশের লোকগুলো আমাদের বলি দেবার জন্য খাঁড়া হাতে উদ্যত। আপনি যথার্থই বলেছেন অর্থ সচিব। মুহূর্তের ভুলে সব নষ্ট হয়ে যেতে বসেছিল। মহারাজ, আমি চিন্তা করে দেখলাম একে রাজদরবারেই আশ্রয় দেওয়া হোক। অতি উত্তম প্রস্তাব। আমি আইন সচিব। মহারাজ, একে আনুষ্ঠানিকভাবে আমার উপস্থিতিতে ওই সম্মান জানানোর বন্দোবস্ত করা হোক। নিশ্চয়ই। আপনাদের এই মহানুভবতা আমি কোনোদিন ভুলব না। আপনাদের স্নেহের ছায়ায় ও আপনাদের এই জগৎ প্লাবিত শৌর্য প্রতিভার স্পর্শে আমিও একদিন আপনাদের মতো বুদ্ধিমান চোর হয়ে উঠতে পারবো, এই আশাই করি। নিশ্চয় 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 নিশ্চয়। এতক্ষণ শুনলেন কাহিনী গুপ্তবিদ্যা, রচনা দুলেন্দ্র ভৌমিক, পাঠ সৌরভ হাওলাদার। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।